আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই। আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা অতি দ্রুততায় এই আলোচনায় বসতে চাই এবং অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায়সঙ্গত ন্যায্য দাবি, অন্যায় দাবি আমরা করছি না। তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নই, কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। এটাই আমাদের মতামত। আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি, অতি দ্রুত আমরা আলোচনায় বসবো। এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে, আমরা আলোচনায় বসতেই চাইছি। 5 দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসবো। আর কবে কোথায় আলোচনাতে বসবেন? সামনে পেয়েও যাকে ছেড়ে দিলেন, আর কোথায় আলোচনাতে বসবেন? আর কি আলোচনা হবে? আজকে তো কার্যত গোল দিয়ে চলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি করতে পারলেন? আমি এসছি, দিদি হিসেবে এসছি, এই করেছি, সেই করেছি, এই করব, সেই করব, একটু সময় দিন, সব দাবি মানে ব্যবস্থা করে দেব ইত্যাদি বলে টলে উনি তো ওখান থেকে বেরিয়ে গেলেন ড্যাং ড্যাং করে। সামনে পেয়ে যখন আলোচনাতে বসতে পারলেন না, আর কবে আলোচনাতে বসবেন? এই তো বলছেন যে আমাদের 5টি দফা রয়েছে, মানে দাবি রয়েছে, তো সেটা তো সামনেই তো বললে হতো যে দিদি এই আমাদের দাবি, বলুন আপনি কি করবেন। আবার কোথায় আপনাদেরকে ডাকবে? আবার কোথায় আপনাদেরকে ডাকা হবে? ওই তো ডাকা তো হয়েছিল, চলে এসছেন তখন থেকে, লাইভ স্ট্রিমিং করা হয়নি বলে। তো এটা তো লাইভ চলছিল, সব তো ক্যামেরা লাইভ করছিল। তো এটাই তো 5টা দাবি বলতে কতক্ষণ সময় লাগতো? ওখানে তো পরিষ্কার বলতে পারতেন যে দিদি আপনি এসছেন, আমাদের আর নতুন করে কোনো আলোচনা করার কোনো দরকার নেই নিজেদের মধ্যে, আমরা আলোচনা করে ঠিক করেছি, এই হচ্ছে আমাদের দাবি 5টা, আপনি শুনুন, এবার বলুন আপনি কি করবেন। ওখানে বলে দিলেই তো হয়ে যেত, সব তো লাইভ ক্যামেরা চলছিল। তো আবার কোথায় কবে আবার ডাকা হবে, ডাকবেন এইসব বলছেন। ডাকলে যাব, হ্যাঁ বৈঠকে রাজি, সদর্থক ভূমিকা দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে, সদিচ্ছা, খুব ভালো ভালো কথাও বলেছেন মুখ্যমন্ত্রীর সম্পর্কে। তো আবার আলাদা করে কোথায় ডাকা হবে? যে সুযোগটা আপনারা আজকে পেয়েছিলেন, এখানে সমস্যাটা মেটাতে পারলেন না। ওই তো 5টা দাবি, ওটা এখানে বলতে পারলেন না যে দিদি আপনি এসছেন, আমরা এখানে সবাই আছি, এই ব্যাপার। সেই সব না করে, না বলে এখন আবার বলছেন যে আলোচনা করব, আলোচনা করে বসবো। যেন সেই মানে কি বলবো, শুধু মান অভিমানের যেন পালা চলছে। এই দাবি হতে হবে, ওই করতে হবে, এইভাবে বসতে হবে, ওইভাবে করতে হবে, ওইভাবে ডাকতে হবে। আরে মূল দাবিগুলো যেগুলো বলার সামনে পেয়েছেন বলে দেবেন তো, এবং বলবেন দিদি বলুন কি করবেন। এত সুযোগ কেউ হাতছাড়া করে? এত সুযোগ কেউ হাতছাড়া করে? সামনে এসছেন মুখ্যমন্ত্রী, সামনে পেয়ে বলবেন না? আবার আপনাদেরকে ডাকা হবে, কবে ডাকা হবে, আদৌ ডাকা হবে কিনা। এবং উনি তো পরিষ্কার বলেছেন, এখানে বক্তব্য যখন রাখছিলেন, দর্শক আপনারা হয়তো এখানে শুনতে পেলেন না, মিডিয়াতে হয়তো শুনে থাকতে পারেন, যে এটা হচ্ছে আমার শেষ পদক্ষেপ, আমি এসছি। তো যখন শেষ পদক্ষেপ উনি ওখানে এসে দাঁড়িয়ে বলছেন বক্তব্য রাখার সময়, সঙ্গে সঙ্গে ওনাকে তো ঘিরে ধরতে হবে। তাহলে আপনি বলুন এই ব্যাপার, আপনি কি করছেন বলুন। এখানে আপনাকে বলতে হবে, আপনাকে এখান থেকে বলে যেতে হবে। তো এটা করতে পারলেন না। উনি এলেন, বক্তব্য রাখলেন, চলে গেলেন ডাং ডাং করে, আর আপনারা ছেড়ে দিলেন। এখন চলে যাওয়ার পরে আপনাদের বুদ্ধি জাগছে?
আবার বসবো, ডাকতে হবে, অমক তমক সদিচ্ছা দেখিয়েছেন, ধন্যবাদ, উনি আসতেই পারেন, উনি আমাদের অভিভাবিকা, আসতেই পারেন মুখ্যমন্ত্রী, গদ গদ করে কথা বলে আবার বলছেন আবার ডাকা হবে, আর ঘোড়ার ডিম ডাকা হবে, আমি জানি না ডাকা হবে কিনা। তবে ডাকতে আমার মনে হয় না আর খুব বেশি সমস্যা হবে বলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, কারণ আজকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝে গেছেন ইনাদের দম কতটা, জল একেবারে মেপে নিয়ে উনি চলে গেছেন। আমার তো মনে হয় না, যদি জানি না উনি কি করবেন, উনি হয়তো অন্য ভাবনাতেও থাকতে পারেন, তবে এরপর আমার মনে হয় না লাইভ করতে খুব একটা আপত্তি হওয়ার আছে বলে, কারণ এত মানুষ, এর মধ্যে অনেক অবাঞ্ছিত মানুষও ছিলেন আজকের জায়গাতে, সেখানে লাইভ যখন কথা বলতে পেরেছেন, এসেছেন, বক্তব্য রেখেছেন, চলে গেছেন, এমন কিছু আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়নি, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি, এমনকি সেই অর্থে উল্টোপাল্টা স্লোগানও উঠেনি, সাইডের দিকে পেছনের দিকে উঠতে পারে, কিন্তু মাইকে শুনতে পায়নি। উই ওয়ান্ট জাস্টিস, এটা তো কমন স্লোগান, ও তো মুখ্যমন্ত্রীও দিয়েছেন। ফলে যখন এইরকম একটা প্রোগ্রামে লাইভে এসে যখন উনি এটাকে হ্যান্ডেল করে চলে যেতে পারেন, তো এরপরে 30-32 জনকে সামনে বসিয়ে গোল টেবিলে বসিয়ে লাইভ করতে কি সমস্যা? ওই তো দাবি যেগুলো প্রকাশ্যে এসছে, ওই তো দাবি, তো মানে ওটা লাইভ করতে কি আর সমস্যা? আমার মনে হয় আজকের পরে, আজকে যে অভিজ্ঞতা হলো মুখ্যমন্ত্রীর, আমার মনে হয় না এরপরে লাইভ স্ট্রিমিং করে বৈঠক করতে ওনার তরফ থেকে সেই অর্থে কোনো আপত্তি থাকবে বলে, বা যে ভয়টা অনেকে আপনারা বলছিলেন, এই ভয়ে লাইভ করতে চাইছেন না, ওই ভয়ে লাইভ করতে চাইছেন না, আজকে যা দেখলাম, জুনিয়র ডাক্তারদের যা দম দেখলাম, তাতে করে মানে ওই এখানে তো এত লোকজন, এত যারা সব ছিলেন ডাক্তার, জুনিয়র ডাক্তাররা, এবং আরো আশপাশের অবাঞ্ছিত লোকজনও নিশ্চয়ই ছিলেন ওখানে, আশপাশের যারা ডাক্তার নন তারাও। তো এবার যে গোল টেবিল বৈঠক যেটা, সেটা তো 30-32 জন ম্যাক্সিমাম, সব ডাক্তারাই থাকবেন, একটা ঘরের ভিতরে হবে, তো সেখানে কি এমন আপত্তিকর কথা বলবেন যেটা লাইভ করলে সমস্যা হবে? যখন এখানে অস্বস্তিকর ফিল উনি করলেন না, অস্বস্তি ফিল করলেন না এত লোকের মাঝে, সেটাকে সামলে নিয়ে বেরিয়ে যেতে পারলেন, তাহলে ওটা কি? আমার মনে হয় না এরপরে লাইভ স্ট্রিমিং করতে ওনার তরফ থেকে করবেন কিনা জানি না, কিন্তু আর মনে হয় না কোনো আপত্তি থাকা উচিত না, কারণ জুনিয়র ডাক্তারদের দম মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার যদি উনি, আপনারা হয়তো বলবেন যে আসলে উনি বসতেই চাইছেন না, সেই জন্য এইসব মানে এমন একটা বিষয়ে মানে এ করে থাকছেন যাতে করে বৈঠকটা না হয়। উনি জাস্ট এলেন, নিজের বক্তব্য দিয়ে চলে গেলেন, উনি তো কথা শুনলেন না, তার মানে উনি অ্যাকচুয়ালি ওনাদের দাবিগুলো শুনতে চাইছেন না, সেটা বলতে পারেন। কিন্তু আমার প্রশ্ন, তাহলে ওনারা ছাড়লেন কেন? তাহলে কি ওনাকে বেঁধে ফেলা না, পরিষ্কার বলা, দিদি আমাদের এই বক্তব্যগুলো শুনে যান, এই তো 5টা দাবি শুনুন আর বলুন না আপনি কি করছেন, বলুন না, এইগুলো করে দিন না, বললেই তো এখানেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আবার কেন বৈঠকে ডাকের ব্যাপারটা এসে যাবে? এখানে অন দ্য স্পট সমাধান হয়ে যাওয়ার আজকে একটা সুযোগ ছিল, যে দাবিগুলো ওনারা করছেন। আবার বলছি, ওনাদের দাবিগুলো এমন কিছু বিরাট দাবি না, যে দাবি রাজ্যের মানুষের দাবি ছিল যেগুলো, সেগুলো তো সেরকম কিছু না, তো ঘরোয়া দাবি, একে পদত্যাগ, ওকে পদত্যাগ, ঘরোয়া ছোট ছোট পদক্ষেপ, তো আজকেই তো সমাধান হয়ে যেত। কেন আবার এইসব ড্রামা চলছে এখন চলে যাওয়ার পরে? কেন ড্রামা চলছে? আমি জানি না কি করবেন, আবারও ডাকা হবে কিনা, বা মুখ্যমন্ত্রী হয়তো এটাও ভাবছেন কেন ওদের দাবি শুনতে যাব, এমনিতেই তো দেখছি সব গড়গড়িয়ে চলে আসছেন, ও তো এমনিই সমাধান হয়ে যাবে, কেন ফালতু ফালতু দাবিগুলো শুনে, আবার দাবি শোনা মানে প্রতিশ্রুতি দিতে হবে, হ্যাঁ এগুলো মানবো বা কিছু করতে হবে, করে দেখাতে হবে। আমার যখন এমনি ওনারা গড়িয়ে চলে আসছেন, এই তো ওনাদের দম, কেন ফালতু ফালতু আবার এইসব দাবি টাবি শুনতে যাব? ফলে বৈঠকে বসবোই না, এইসব মানে কৌশল করে করে এড়িয়ে যাবো, সুপ্রিম কোর্টকে বলতে পারবো দেখুন আমি কত চেষ্টা করেছি, ওখানে ডেকেছি, ওখানে বৈঠক করার চেষ্টা করেছি, ধর্ণা মঞ্চে গেছি, কত চেষ্টা করেছি, তারপরেও জুনিয়র ডাক্তাররা শোনেননি। এবার বলুন আপনারা যে আমরা কি করব বলে, এবার সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা আদায়ও হবে অর্ডার। আর সেই সঙ্গে এই যে আমি যাচ্ছি বারবার, আমি উদ্যোগ নিচ্ছি, এটা একটা পাবলিক সেন্টিমেন্টও তৈরি হচ্ছে। ফলে উনি কিন্তু কৌশলে সবকিছু করছেন। আর উনি আমি যেটা বলছিলাম, যে উনি পরিষ্কার বুঝে গেছেন এমনি সমাধান হয়ে যাবে, কেন ওদের দাবি মানতে যাবে? আবার দাবি মানলে আবার যদি এর আবার জের অন্য জায়গায় গিয়ে পড়ে, যে এদের কথা শুনে ডিএমই ডিএইচএস কে বদলি করে দিলাম, সরিয়ে দিলাম, আবার হয়তো কোনদিন শুনবো পুরসভার ইঞ্জিনিয়াররা এমন কিছু দাবি করছেন, অমুক তমুক, মানে আরো অন্যান্য ক্ষেত্রে তারা একটা ইফেক্ট পড়তে পারে। ফলে যখন অটোমেটিক সমাধান হয়ে যাচ্ছে, যখন অটোমেটিক তারা গড়িয়ে আসছেন, তো কেন ফালতু এসবকে, এদের কথা শুনে কেন অ্যাকশন নিতে যাবো? হয়তো আমি বদলি করব, পরে করব, কিন্তু দাবি মেনে কেন করতে যাবো? এটা আমার দুর্বলতা প্রকাশ হয়ে যাবে।
ফলে এটার ভেবেও হয়তো এড়িয়ে 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 চলছেন। তার মানে মধ্যে কথা দর্শক, ডাক্তারদের মুভমেন্ট এখন জোলো হয়ে গেছে, ডাক্তারদের মুভমেন্টে এখন সে শক্তি নেই। ওইভাবে নিজের মতো করে বক্তব্য রেখে ড্যাং ড্যাং করে চলে গেলেন, সেখানে আটকানোর ক্ষমতা নেই, বলার কোনো ক্ষমতা নেই। চলে যাওয়ার পরে গাংড়ি পাচ্ছেন, চলে যাওয়ার পরে গাংড়ি পাচ্ছেন, এ হবে, আমাদের 5 দফা মানতে হবে, সে হবে। আরে এই সুযোগ আর কোনোদিন পাবেন? এই সুযোগ ওপেনলি আর কোনোদিন পাবেন? আমি জানি না আদৌ আর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনো সুযোগ ওনারা পাবেন কিনা। এ তো সামনাসামনি সুযোগটা, মানে তারা পেয়ে গেছিলেন, মুখ্যমন্ত্রী কৌশল করে এসেছিলেন, কিন্তু ওনারা তো সুযোগটা পেয়ে গেছিলেন। মুখ্যমন্ত্রী হয়তো ভেবে আসছেন যে আমি আমার মতো যা বলবেন, যা স্লোগান উঠবে, আমি আসবো, আমার মতো বক্তব্য দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, উনি ওনার ভাবনা থেকে ভেবে এসছেন। কিন্তু আপনারা তো সুযোগ পেয়ে গেছিলেন। যখন বক্তব্য রাখা হচ্ছিল তখন তো দেখছিলাম মঞ্চে ওনার পাশে দাঁড়িয়ে ওই যে চেক শার্ট, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, অনিকেত মাহাতো, যাকে আপনারা দেখছেন, এই যে থামাচ্ছেন, লোকজনেরা স্লোগান দিচ্ছেন, তাদেরকে উনি আবার থামাচ্ছেন, এই চুপ করো, দিদি বক্তব্য রাখছেন, দিদি চুপ করুন। উনি আবার কন্ট্রোল করছেন। যখন উল্টো দিক দিয়ে একটা আওয়াজ উঠছে, মানে অনেকে তো অনেক ক্ষোভের জায়গাও আছে, সেখান থেকে আওয়াজ তুলছেন। তো অনিকেত মাহাতো, ডাক্তারদের যিনি মুখ, যার বক্তব্য আপনারা শুনলেন, এই যে যার বক্তব্য আপনারা শুনলেন, ভালো করে দেখুন, উনি কিন্তু এখানে থামাচ্ছিলেন যখন স্লোগান উঠছিল, কেউ আর কি স্লোগান দিচ্ছিলেন, তখন উনি এই যে হাত নেড়ে সকলকে কন্ট্রোল করছিলেন। তো যখন আপনি তো মঞ্চেই ছিলেন, আপনি দিদিকে তো বলে তো একটা তো ব্যবস্থা করতে পারতেন আজকে, সকলকে বলে যে আমরা আছি, দিদি এখানেই দাঁড়ান, এক্ষুনি আলোচনা হয়ে যাবে, এই তো আমাদের একটা কথা, আর লাইভ আছি এক্ষুনি সবার সামনে, তাহলে আমাদের আলাদা করে যেতে হবে না, সবাই এখানে আছি, আলোচনা হয়ে যাবে। আমরাও সকলকে বুঝিয়ে দেবো, দেখো আমরা গোপনে কিছু আলোচনা করিনি, সবার সামনে আলোচনা হচ্ছে, এখানেই তো সমাধানটা হয়ে যেত। চলে গেলেন ড্যাং ড্যাং করে বক্তব্য রেখে, এখন বলছেন বৈঠকে বসবো। সব ড্রামা হচ্ছে, ড্রামা। দর্শক, অনেকে বলছেন এই আন্দোলনের মুখ হিসেবে অনিকেত মাহাতো, যাকে আপনারা দেখছেন, আমাকে একজন ছবি পাঠিয়েছেন, আমি সেটা আপনাদেরকে দেখাবো। এটা AIDSO সংগঠনের, বুঝতে পারছেন এটা কাদের সংগঠন? আচ্ছা, এই ছবিটাও এসছে বিপ্লব চন্দ, সিনিয়র ডাক্তার, উনিও আন্দোলনের পাশে রয়েছেন। ইনি নাকি এই লোকসভা নির্বাচনে SUCI এর প্রার্থী হয়েছিলেন। কেন কথাগুলো বলে আসছে এতদিন ধরে বুঝতে পারছেন? ফলে ইনাদের কতটা কি মুভমেন্টের সদিচ্ছা আছে, কতটা কি মুখ্যমন্ত্রীকে বেগ দেওয়ার মানসিকতা আছে, সেটা নিয়ে দর্শক প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু না। মুখ্যমন্ত্রী এসছেন স্টেজে, উনি ওই উঁচুতে উঠে এই অনিকেত মাহাতো, উনি মুখ্যমন্ত্রীর বক্তব্য যাতে করে খুব ভালোভাবে দেওয়া যায় সেটার ব্যবস্থা করেছিলেন দাঁড়িয়ে, পাশে দাঁড়িয়ে। আর চলে যাওয়ার পরে আবার উনি বলছেন আমরা খুব খুশি মুখ্যমন্ত্রী এসছেন, আমরা আলোচনায় বসতে চাই। আর আশায় থাকুন, দেখবো আমরা আপনাদের আলোচনা কতটা কি হয়, কিভাবে হয়। তবে আমি আবার বলছি, শেষে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী তথা মুখ্যমন্ত্রী, উনি কিন্তু আপনাদের মুভমেন্টটাকে কার্যত দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছেন। এবং সেই সাহসটা উনি পেয়েছেন। মুখ্যমন্ত্রী তো সাহস হয়নি ডিএ মঞ্চে যাওয়ার, মুখ্যমন্ত্রী তো সাহস হয়নি SSCর মঞ্চে যাওয়ার, আপনাদের মঞ্চে চলে এলেন কি করে? আপনাদের মঞ্চে চলে আসার সাহসটা পেলেন কোত্থেকে? এই সাহস তো কিছুদিন আগেও ছিল না। যে মুভমেন্ট তৈরি হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে, এই সাহস তো ছিল না। আপনাদের মঞ্চে আসার সাহসটা পেলেন কোত্থেকে? যদি না একটা নিজেদের মধ্যে কোনো ব্যাপার থাকে। আর সেটা আসার পরেও আপনারা কি করলেন? কেন এসব ড্রামা করছেন? যান সমাধান করে কিছু একটা করে যান, কাজে যোগ দিন। তো রাজ্যের মানুষকে ফালতু স্বপ্ন দেখিয়ে আর এইসব চলছে আর কি, ড্রামা বাজি চলছে আর কি, নাটকবাজি চলছে। দর্শক বলবেন, অনেকের কাছে আমি বলছি আমার বক্তব্য অনেকের ভালো লাগছে না, আমি জানি অনেকে কমেন্ট করছেন ভালো লাগছে না, তাতে আমার কিছু করার নেই, যেটা বাস্তব সেটা বলতে হবে। রাজ্যের মানুষ এই জন্য এই ডাক্তার মুভমেন্টকে সমর্থন করেননি, তারা একটা অন্য ভাবনা থেকে করেছিলেন। এই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বসার জন্য, হা হুতাশ করে বসে থাকার জন্য তারা সমর্থন করেননি, বা এখনো যারা করছেন তারা সেই জন্য করেননি। আজকে তো মুখ্যমন্ত্রীর কাছে কার্যত ওনারা সারেন্ডার হয়ে যাচ্ছেন। তা এত ড্রামা করার কি আছে? তাতে জান না, একটা বলে সমাধান করে নিয়ে কাজে যোগ দিন না। সব ফালতু সময় নষ্ট করা হচ্ছে।
দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।